বিয়ের পরদিনই তিতলিকে রেখে তার স্বামী সেই যে বিদেশ গেছে আর ফিরে আসেনি। এই একাকিত্ব কাটাতে সে যখন নিজের বাড়িতেই হোমস্টে খুলে বসে তখনই ঘটে এক গেস্টের আগমন। বিবাহিত হওয়া সত্ত্বেও তিতলি তার প্রেমে পড়ে যায়, আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখে সে। তবে এই সত্য যখন সবার সামনে আসবে তখন কি হবে? তার এই ভালোবাসাকে কেউ মেনে নিবে নাকি আবারও তার মনটা ভেঙে যাবে? সেটাই দেখব আজকের গল্প গৃহপ্রবেশে। শুরুতেই আমাদেরকে একটা বাঙালি পরিবারকে দেখানো হয়। কিছুদিন পর দুর্গাপুজো, তাই বেশ ভোরবেলা রেডিওতে মহালয়া বাজছিল। এরপর আমাদেরকে বিলুকে দেখানো হয় যে বেশ সকালবেলা স্নান করে তিতলির ঘরে যায়। তিতলি ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়েছিল। তখনই বিলু এসে বলে তার মামা অপ্রতিম রয় এইবারের পুজোর সমস্ত খরচের দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে, আর যেহেতু মহালয়া তাই তাকে বাজার থেকে মিষ্টি আনতেও বলা হয়েছে। তাই সে তিতলির কাছ থেকে টাকা চাইতে থাকে, কিন্তু তিতলি বলে অন্য দোকান থেকে মিষ্টি আনতে হবে না, পাড়ার মোড়ে যে মিষ্টির দোকান রয়েছে সেখানে পুজোর মিষ্টির বায়না দেয়া আছে, সেখান থেকে আনলেই হয়ে যাবে। আর তাছাড়াও তিতলি বিল্লুকে অপ্রতিম রয়ের জন্য মিষ্টি আনতে বারণ করে, কারণ তার সুগার লেভেল বেড়ে আছে। তাই সে বাড়িতেই তাকে পায়েস রান্না করে দিবে। বাইরের ওসব মিষ্টি খেলে তার শরীরটা খারাপ করতে পারে। এই বলে সে বিলুকে বাজারে পাঠিয়ে দেয় আর নিজে স্নান করতে চলে যায়। স্নান শেষে সে বসে বসে নিজে নিজেই কথা বলতে থাকে। তখনই তার বন্ধু রোহিণী তাকে কল করে। সে রোহিণীর সাথে গল্প করতে থাকে। রোহিণী যখন জানতে পারে যে সে এখন পায়েস রান্না করতে যাবে, তখন রোহিণী বলে সে কিভাবে এসব সহ্য করছে। একটা পরিবারে তার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের কিছুদিন পর তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আর সে কিনা ওই পরিবারের লোকদের জন্য রান্না করে, তাদের যত্ন নেয়, তাদের সাথেই থাকে। এটা কি কোনো কথা হলো? এটা কি কোনো জীবন? এর থেকে তো ভালো সে তার মামার বাড়ি চলে যাক। আসলে এটা ছিল তিতলির শ্বশুর বাড়ি, আর অপ্রতিম রয় তার শ্বশুর মশাই। তিতলির বিয়ের কিছুদিন পরই তার স্বামী বিদেশ চলে যায়। এরপর সে আর কখনো ফিরে আসেনি। তিতলির খোঁজ খবরও সে নেয় না। তাই রোহিণী তাকে তার মামার বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু তিতলি বলে সে তো এখানেই ভালো আছে, কারণ তার বাবা মা মারা যাওয়ার পর তার মামা তাকে হোস্টেলে দিয়ে দিয়েছে, আর এত বছর সে হোস্টেলেই থেকেছে। তাই এখন আবারও তাদের বাড়িতে ফিরে গেলে তাদের সমস্যা বাড়বে, যেটা সে কখনোই চায় না। এর চেয়ে ভালো সে এখানেই ভালো আছে, তার শ্বশুর শাশুড়িকে নিয়ে সে বসবাস করছে। এটাই তার জন্য স্বস্তির ব্যাপার, কারণ এই বাড়িটা তো এখন তারও। তার এই সংসার ছেড়ে সে কোথাও যেতে পারবে না। এই বলে সে রোহিণীর সাথে কথা শেষ করে রান্না করতে যায়। এদিকে তিতলির শাশুড়ি শ্রীমতী অপ্রতিম রয়কে বলে যে সে আজও কাউকে চুপি চুপি তাদের ঘর থেকে বের হতে দেখেছে, কিন্তু অপ্রতিম তার কথা বিশ্বাসই করে না, কারণ শ্রীমতী প্রায় একই কথা বলে। সে প্যারালাইজড হয়ে সারাদিন খাটে শুয়ে থাকে। তাই অপ্রতিম ভাবে একা একা শুয়ে থাকার ফলে হয়তো সে ভুলভাল দেখে, কারণ বাড়িতে চোর আসলে তারা দেখতে পাবে না। এরপর দেখা যায় শ্রীমতীকে তাদের কাজের মেয়ে মালতী সকালবেলা ফ্রেশ হওয়ার জন্য নিয়ে যেতে আসে, কিন্তু শ্রীমতী তার পুত্রবধূ তিতলিকে ছাড়া আর কারো থেকে সেবা নিতে মোটেও পছন্দ করে না। তাই রান্নার কাজ শেষ করে তিতলি তার কাছে আসে আর তাকে ফ্রেশ হতে সাহায্য করে। বোঝাই যায় তিতলি এবং তার শ্বশুর শাশুড়ি তারা একে অপরকে কত ভালোবাসে। শ্রীমতী এরপর তিতলিকে বলে আজও তার ঘরে কেউ এসেছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছে না। তখন তিতলি বলে সে তাকে বিশ্বাস করে। সে যখন বলছে তার ঘরে কেউ এসেছিল, তাহলে নিশ্চয়ই কেউ এসেছে। তখন অপ্রতিম রয় তিতলিকে বলে সে কি এবার তার মামার বাড়ি যাবে। সে তার মামাদের জন্য পুজোর কিছু উপহার কিনেছে। তিতলি বলে সে মামার বাড়িতে গেলে সারাদিন একা ঘরে বসে থাকে, তাই তার সেখানে যেতে ইচ্ছে করে না। সে তার মামাতো ভাইকে ডেকে উপহারগুলো পাঠিয়ে দিবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তখন অপ্রতিম রয় শ্রীমতীকে বলে তিতলি তো তাদের বাড়িতেও সারাদিন একা থাকে। আসলে মেয়েটার ভাগ্যই খারাপ, কারণ তাদের ছেলে শুভর সাথে তারা ধুমধাম করে তার বিয়ে দিয়েছিল। যদিও শুভ বিয়ের জন্য খুব একটা মত দেয়নি, কিন্তু মা বাবার কথাও সে ফেলতে পারেনি। তাই সে তিতলিকে বিয়ে তো করে নিয়েছিল, কিন্তু সে তিতলিকে বিয়ের পর তার স্ত্রী হিসেবে ভালোবাসা দিতে পারেনি। সে সব সময় তিতলিকে এড়িয়ে চলতো। আর এভাবেই কয়েক মাস চলার পর
শুভ বিদেশ চলে যায়। যদিও অপ্রতিম রয় তিতলিকে তার সাথে নিয়ে যেতে বলেছিল, কিন্তু শুভ জানায় সে ফটোগ্রাফার, তাই তাকে ফটোগ্রাফির কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং তার নির্দিষ্ট কোনো থাকার জায়গাও নেই। তাই এই মুহূর্তে তিতলিকে সাথে নিয়ে গেলে তিতলিরই সমস্যা হবে। তাই সে আগে নিজে থাকার জন্য একটা পার্মানেন্ট ব্যবস্থা করবে, এরপর তিতলিকে নিয়ে যাবে। আর সে যেখানে যাচ্ছে সেখানে নেটওয়ার্কেরও সমস্যা, তাই সে তিতলিকে বলে সে যেন তাকে কল না করে মেইল করে, সে তার মেইলের উত্তর দিবে। এই বলে সে তিতলিকে রেখে বিদেশ চলে যায়। কিন্তু এত বছর হয়ে যাওয়ার পরও সে দেশে ফিরে আসেনি এবং তিতলির সাথে যোগাযোগও রাখে না। তাই তখন থেকেই তিতলি একা একা থাকে, সে একাকিত্বের সাথেই দিন কাটায়। আর এই জন্য তার শ্বশুর শাশুড়ি তাকে অনেক ভালোবাসে। তারা অবশ্য তার জন্য কষ্টও পায়। তাদের ছেলের এই কাণ্ডের জন্য তারা ভীষণ লজ্জিত। এই সব কিছুর জন্য তারা তাকে যথেষ্ট স্বাধীনতা দেয়। তিতলি যেহেতু সারাদিন একা থাকে, তাই তারা তাকে ব্যস্ত রাখার জন্য বাড়িতে হোমস্টে করার অনুমতি দেয়, কারণ তাদের এই বাড়িটা বিশাল বড় আর এখানে তারা থাকে মাত্র 4 জন। তাই তারা বাড়িটাকে কাজে লাগানোর জন্য হোমস্টে করার সিদ্ধান্ত নেয়। আর আজ তাদের প্রথম কাস্টমার আসবে। এরপর অপ্রতিম রয় তাদের বাড়ির কাজের লোক কানাইকে ডেকে বাড়ির পুজো মণ্ডপে বানানো মূর্তির মাথায় স্বর্ণের টিপটা পরিয়ে দিতে বলে। কানাইও সেটা পরিয়ে দেয় এবং ঢাকিদেরকে ডেকে আনে। তখনই হঠাৎ ঝড় আসতে লাগলে তিতলি ছাদ থেকে কাপড় আনতে যায় আর বিলু পুজো মণ্ডপের সামনে হাঁটাহাঁটি করতে লাগে। কানাই তাকে সেখানে আসার কারণ জিজ্ঞেস করে, কিন্তু তার কথায় বিলু প্রচন্ড রেগে যায় আর বলে এটা তার বাড়ি, তাই সে যেখানে খুশি থাকবে, এটা তার কি। এরপর সে উল্টো কানাইকে ঝাড়ি দিয়ে বলে ঝড় আসছে, মণ্ডপে পুজোর জন্য আনা জিনিসপত্রগুলো ফেলে সে কোথায় চলে গিয়েছিল, এক্ষুনি তো বিড়ালে এসে পুজোর জিনিসপত্রে মুখ দিয়ে দিত। এই বলে সে কানাইকে কথা শোনায়। ততক্ষণে তাদের হোমস্টের প্রথম গেস্ট মেঘদূত বাড়িতে চলে আসে। তিতলি তখন ছাদ থেকে নামা মাত্রই মেঘদূতের সাথে দেখা হয়। সে বুঝতে পারে যে এই হলো তাদের প্রথম গেস্ট, তাই সে তাকে বেশ ভালোভাবেই স্বাগতম জানায় এবং বিলুকে দিয়ে মেঘদূতকে তার জন্য বরাদ্দকৃত ঘরে পাঠিয়ে দেয়। বিলু এরপর মেঘদূতের সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। আর তার ভাবসাব দেখে বোঝা যাচ্ছিল সে মেঘদূতের গেস্ট হয়ে আসা মোটেও পছন্দ করছে না। তাই সে তার মামা অপ্রতিমকে গিয়ে বলে একেই শুভ বাড়িতে ফেরে না, তার উপর এখন মেঘদূতের মতো একটা জোয়ান ছেলে হোমস্টের গেস্ট হয়ে এসেছে। বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তাদের কি উচিত হচ্ছে তিতলির মতো একটা মেয়ে থাকতে মেঘদূতকে বাড়িতে থাকতে দেয়া? কিন্তু অপ্রতিম বিলুর কথায় খুব একটা কান দেয় না আর বলে তিতলি শুধু হোমস্টে খুলেছে, তাই এখানে অনেক রকমের গেস্ট আসতে পারে, এই নিয়ে তাকে এত ভাবতে হবে না। বিলু বলে এই বাড়ির দায়িত্ব যখন তিতলিকে দিয়ে দেওয়া হয়েছে তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারবে, এতে তার কিছুই বলার নেই। এই বলে বিলু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অপ্রতিম বেলকনিতে বসেছিল। তখন মেঘদূত তার রুম থেকে বের হয়ে সিগারেট খেতে খেতে চারপাশের ছবি তুলতে থাকে। আর ছবি তুলতে গিয়ে সে অপ্রতিমকে বেলকনিতে বসে থাকতে দেখে তাড়াতাড়ি করে সিগারেটটা ফেলে দেয়, কারণ গুরুজনের সামনে সিগারেট খাওয়াটা সে বেয়াদবি বলে মনে করে। এরপর সে অপ্রতিম রয়ের কাছে যায় আর তার সাথে পরিচিত হয়। অপ্রতিম তাকে বলে আজকালকার ছেলেরা গুরুজনের সামনে স্বাচ্ছন্দ্যে সিগারেট খায়, কিন্তু এই ক্ষেত্রে সে অন্যরকম। এই বলে তারা দুজন কথা বলতে থাকে। তখনই শ্রীমতী চিৎকার করতে লাগলে অপ্রতিম দ্রুত তার ঘরে যায়। মেঘদূত তখন হকচকিয়ে সেখানে যায়। শ্রীমতী তখন অপ্রতিমকে বলে সে দেখেছে কেউ তার ঘরে এসেছে আর তাকে মারতে চাইছে, তার গলা চেপে ধরতে চাইছে, কিন্তু তখন অপ্রতিম তাকে শান্ত করে আর বলে ঘরে কেউ আসেনি, সে তো বাইরেই বসেছিল। মেঘদূত এসব দেখে বেশ অবাক হয়ে যায়। তখন অপ্রতিম জানায় শ্রীমতী অসুস্থ, তাই মাঝে মধ্যেই সে এমন করে। ডাক্তার তাকে ওষুধও দিয়েছে, কিন্তু সেই ওষুধ কাজ করছে না। তখন মেঘদূত শ্রীমতীর ওষুধের প্রেসক্রিপশন দেখতে চায়, কারণ সে নিজেও পেশায় একজন ডাক্তার। কিন্তু শ্রীমতী তাকে দেখে আরো বিচলিত হয়ে যায়, তাই সে তার ঘরে ফিরে যায়। সেরপর তার জিনিসপত্র গোছাতে থাকে। সেই সময় তিতলি তার ঘরে আসে। আসলে তিতলি তাকে বলতে এসেছিল তাদের বাড়িটা অনেক পুরনো, তাই এখানে ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই তার যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে যেন মেইলের মাধ্যমেই যোগাযোগ করে। আর বিয়ের পর শুভ বিদেশে চলে যাওয়ার আগে তাকে এসব কথা বলে গেছে, কারণ নেটওয়ার্ক না থাকায় তিতলি তার সাথে কলে কথা বলতে পারে না। সে যদি তাকে দয়া করে মেইল করে দেয় তাহলে শুভ সময় করে তার মেইলের উত্তরটা দিয়ে দিবে। আর তাছাড়াও সে চলে যাওয়ার আগে তিতলিকে কিছু চেকে সাইন করে দিয়ে যায় এবং প্রয়োজন মতো তিতলিকে সেখান থেকে টাকা তুলে নিতে বলে। এরপর সে তিতলিকে একা রেখে চলে যায় আর কখনো ফিরে আসে না। এসব কথা ভেবে তিতলির কষ্ট হয়, তাই সে চুপচাপ মেঘদূতের ঘর থেকে চলে যায়।
এদিকে অপ্রতিম রয় বাড়ির কাজের লোক কানাইয়ের থেকে জানতে পারে যে তাদের বাড়ির দুর্গা প্রতিমার কপাল থেকে স্বর্ণের টিপটা চুরি হয়ে গেছে, যে জন্য বিলু কানাইকে বকা দেয়। তখন কানাই বলে গতকাল ঝড় আসবে বলে বিলুই কানাইকে পর্দা টাঙানোর কথা বলাতে সে ঠাকুর দালান থেকে চলে গিয়েছিল। আর বিলু ঠাকুর দালানে দাঁড়িয়েছিল এবং বলছিল পুজোর জিনিসপত্রের উপর বিড়াল মুখ দিচ্ছে, কিন্তু সে কোনো বিড়ালকে দেখেনি আর প্রতিমার কপালের টিপটাও খুঁজে পায়নি। সে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। যে কথা শুনে বিলু রেগে যায়। তখন অপ্রতিম তাকে শান্ত হতে বলে, কারণ এত বছরে এমন অঘটন কখনো ঘটেনি, আর আজ যখন এই অঘটন ঘটেছে এর মানে কোনো বিপদ আসতে চলেছে। তাই সে আর এই নিয়ে বাড়াবাড়ি না করে প্রতিমার জন্য জুয়েলারি শপ থেকে নতুন টিপ আনার ব্যবস্থা করতে বলে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। তিতলি কলে কথা বলতে বলতে ছাদে যায়। সেখানে গিয়ে সে দেখে মেঘদূত দাঁড়িয়ে আছে। সে তখন মেঘদূতকে জিজ্ঞেস করে তার কি বাড়িটা ভালো লেগেছে। মেঘদূত জানায় হ্যাঁ, তার এই বাড়িটা অনেক পছন্দ হয়েছে। সে তার এক কাছের বন্ধুর থেকে কলকাতার পুরাতন বাড়ি সম্পর্কে জেনেছে, আর আজ সে তার নিজ চোখে দেখছে। কথায় কথায় তিতলির থেকে সে জানতে পারে এই বাড়িটা প্রায় 150 বছরের পুরাতন। মেঘদূত বলতে থাকে সে কাল ভোরবেলা এসে আশেপাশের ছবি তুলে নিবে। তিতলি এটা শুনে বলে সে ডাক্তার আবার ফটোগ্রাফারও। মেঘদূত বলে সে ফটোগ্রাফার নয়, কিন্তু তার এক কাছের বন্ধুর সাথে থাকতে থাকতে সেও টুকটাক ফটোগ্রাফি করা শিখে গেছে। তাছাড়া সে তার বন্ধুর থেকে কলকাতা সম্পর্কে অনেক কিছু জেনেছে, আর আজ সে তার নিজের চোখে দেখছে। তিতলি বলতে থাকে সে কি এর আগে কখনো কলকাতা আসেনি। মেঘদূত জানায় তার জন্ম আসলে বিদেশে হয়েছে, কিন্তু একবার ছোটবেলায় সে কলকাতায় এসেছিল, তবে তার সেসব স্মৃতি এখন আর মনে নেই। তিতলি তখন কিছুটা কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করে সে কলকাতা আসেনি, কিন্তু এত ভালো বাংলা কিভাবে জানে। তখন মেঘদূত জানায় যে তার মার জন্য। তারা বিদেশে থাকলেও তার মা বাংলা ভাষায় কথা বলা নিয়ে খুব স্ট্রিক্ট, তাই তারা বাংলায় কথা বলতে পারে। তিতলি বলে তাদের বাড়িতে পুজো, তাই তারা এখন নিরামিষ খাবে, কিন্তু সে তো মেঘদূতকে জানাতে ভুলে গেছে, তাই সে তার জন্য মাছ মাংসের ব্যবস্থা করবে। মেঘদূত তখন বলে না না, তার এসব কিছু করার প্রয়োজন নেই, কারণ সে পুজো এবং এর সব রিচুয়ালস অনেক পছন্দ করে। আর সে কখনো দুর্গাপুজো সরাসরি না দেখলেও তার বন্ধুর থেকে পুজো সম্পর্কে অনেক কিছু শুনেছে। এরপর সে পুজোর কথা বলতে থাকলে তিতলি হাসতে থাকে, কারণ সে ষষ্ঠীকে ষষ্ঠীমি বলছিল। তিতলি তখন তার ভুলটা শুধরে দিয়ে তাকে কোন দিন কি কি করতে হয় সবকিছু বুঝিয়ে বলে। মেঘদূত তখন তিতলিকে জিজ্ঞেস করে তাদের বাড়ির আশেপাশে কি কোনো পুরনো কফি হাউস আছে। তিতলি বলে এত পুরনো কফি হাউস নেই, সেগুলো অনেক দূরে, কিন্তু তাদের পাড়াতে কিছু কফি হাউস আছে। সে যদি যেতে চায় তাহলে গুগল লোকেশন দেখে যেতে পারবে, আর না হয় তিতলি সময় পেলে তাকে নিয়ে যাবে, আর না হয় বিলু তো আছেই। এই বলে সে চলে যেতে লাগলে মেঘদূত তিতলিকে জিজ্ঞেস করে সে কি তাদের বাড়ির ভিতরটার ছবি তুলতে পারে। তিতলি বলে হ্যাঁ পারে, তবে বেডরুম ছাড়া সে বাকি সব ঘরগুলোর ছবি তুলতে পারে। এই বলে সে চলে যায়। আর তিতলির থেকে অনুমতি পেয়ে মেঘদূত ক্যামেরা হাতে বাড়িটার আনাচে কানাচে ঘুরে ঘুরে ছবি তুলতে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন। তিতলি রেডি হয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন তার শাশুড়ি শ্রীমতী তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তিতলি জানায় সে বাইরে যাচ্ছে, একটা ব্লাইন্ড স্কুলে সে কিছু অনুদান দিবে এবং বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাবে। যে কথা শুনে অপ্রতিম রয় বলে সে তাকে বললে সে টাকা দিত। তখন তিতলি বলে তার কাছে কিছু জমানো টাকা আছে, সে সেগুলোই দিয়ে দিবে। এই বলে সে চলে যায়। তিতলি যাওয়ার পর অপ্রতিম রয় শ্রীমতীকে বলে তার কি দরকার আছে তিতলিকে কোথায় যাচ্ছে তা নিয়ে জেরা করা। শ্রীমতী বলে সে তো তাকে কিছুই জিজ্ঞেস করতে দেয় না, তাকে এমন স্বাধীনতা দিয়ে রেখেছে, আর তাছাড়াও তিতলি শাখা সিঁদুরও পরে না। অপ্রতিম বলে বিয়ের পর তাদের ছেলে একদিনও তিতলির সাথে থাকেনি, সে পরের দিনই বিদেশ চলে গেছে আর কখনো ফিরে আসেনি, আর এখন সে যোগাযোগও করে না। তাই তিতলিকে তারা কোন মুখে প্রশ্ন করবে। তখনই বিলু সেখানে আসে এবং শ্রীমতীর কথার সাথে তালে তাল মিলিয়ে বলে শ্রীমতী ঠিক বলছে, তিতলিকে তারা অনেক স্বাধীনতা দিয়ে দিয়েছে, আর এখন আবার সে হোমস্টেতে একটা ছেলেকে বাড়িতে এনে ঢুকিয়েছে। যে কথা শুনে অপ্রতিম তাকে বাজে কথা না বলে কাজের কথা বলতে বলে। যে কথা শুনে বিলু বলে ডেকোরেশনের লোক এসেছে, অ্যাডভান্স টাকা চাইছে। অপ্রতিম বলে আলমারিতে টাকা রাখা আছে, সেখান থেকে নিয়ে নিতে। বিলু তখন আলমারি থেকে টাকা নিতে গেলে অপ্রতিম বলে তিতলি সবকিছুর টাকা আলাদা আলাদা করে রেখেছে, তাই সে বাড়ি ফিরলে টাকা দিবে। অর্থাৎ সে বিলুকে টাকা নিতে দেয় না, যে জন্য বিলু কিছুটা রাগ হলেও সে তা প্রকাশ করে না, কারণ তার মামা মামি তিতলির উপর খুব বেশি নির্ভরশীল। তারা তাকে সবকিছুর দায়িত্ব দিয়ে দিয়েছে,
যা তার পছন্দ নয়। এদিকে তিতলি তার বান্ধবী রশনির সাথে দেখা করে। রশনি তাকে তার হোমস্টের গেস্টের কথা জিজ্ঞেস করে। তিতলি জানায় সে একজন ডাক্তার এবং ফটোগ্রাফি তার শখ। রশনি এরপর জিজ্ঞেস করে লোকটি কি হ্যান্ডসাম নয়। হ্যান্ডসাম হলে তিতলি তার সাথে ফ্লার্ট করতেই পারে, কিন্তু তিতলি বলে তার এসব কিছু করার শখ নেই। এরপর তারা আরো কিছুক্ষণ ঘোরাফেরা করে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালবেলা তিতলি মেঘদূতকে ব্রেকফাস্ট করার জন্য ডাকতে যায়। মেঘদূত তখন গোসল করে ওয়াশরুম থেকে বের হয়। তার গায়ে তখন শুধু গামছা ছিল, যে জন্য তিতলি তাকে দেখেই লজ্জা পেয়ে চলে যায়। এরপর সে যখন তার শ্বশুর শাশুড়িকে জল খাবার দিচ্ছিল, তখন মেঘদূতকেও ব্রেকফাস্ট করার জন্য ডাকা হয়। তবে এতে তাদের বাড়ির কাজের মেয়েটা একটু অসন্তুষ্ট ছিল। তবে অপ্রতিম তাকে বকা দিয়ে বলে এটা হোমস্টে, হোটেল নয়। তাই তিতলি যখন মেঘদূতকে একসাথে খাবার খেতে বলেছে, তখন সে ঠিকই করেছে। তখন মেঘদূত সেখানে পাঞ্জাবি পরে এলে শ্রীমতী তার দিকে হা করে তাকিয়ে থাকে এবং মেঘদূতকে দেখে শুভ ভেবে বসে। কিন্তু অপ্রতিম তাকে বলে এটা শুভ নয়, মেঘদূত তাদের হোমস্টের গেস্ট। মেঘদূতের গায়ের পাঞ্জাবির মতো একটা পাঞ্জাবি শুভর কাছেও ছিল, যা দেখে শ্রীমতী অবাক হলে মেঘদূত বলে তার সেই ফ্রেন্ড তার জন্য এটা কলকাতা থেকে কিনে নিয়ে গিয়েছিল। অপ্রতিম বুঝতে পারে শ্রীমতী মেঘদূতকে বারবার শুভ ভেবে কথা বলছে, আর এমন হলে সে হঠাৎ উত্তেজিত হয়ে পড়বে। তাই সে শ্রীমতীকে নিয়ে ঘরে চলে যায়। মেঘদূত বিষয়টা বুঝতে পারে এবং তিতলিকে শ্রীমতীর ব্যাপারে জিজ্ঞেস করে। তিতলি জানায় শ্রীমতী মাঝে মধ্যেই উত্তেজিত হয়ে যায়, সে অসুস্থ। যাকে এরপর খাবার খেতে খেতে মেঘদূত তিতলিকে জিজ্ঞেস করে যে তাদের এখানে কি কোনো জিম আছে, সে জিমে যেতে চায়। তিতলি তখন বলে সে তো বাঙালি নামের কলঙ্ক, কারণ যে বাঙালি লুচি তরকারি খেয়ে জিমে যেতে চায় সে আবার কিসের বাঙালি। যে কথা শুনে মেঘদূত হাসতে থাকে। এরপর সে তিতলিকে রিকোয়েস্ট করে বলে সে কি তাকে কলকাতার এমন কিছু জায়গার নাম বলতে পারবে যেই জায়গাগুলো পুজো ছাড়াও কলকাতার আসল সৌন্দর্য ধরে রাখে। তিতলি বলে কলকাতা সবসময় সুন্দর, কলকাতার আনাচে কানাচে সবকিছুই সুন্দর। কিছুক্ষণ পরে অপ্রতিম রয় ফ্রিজ থেকে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেতে নেয়। তখনই মেঘদূত দেখে ফেলে আর তাকে বলে ডায়াবেটিসের মধ্যে মিষ্টি না খাওয়াই উত্তম। অপ্রতিম বলে সে কি করে জানে তার ডায়াবেটিস আছে। মেঘদূত তখন কিছুটা অপ্রস্তুত হয়ে বলে দেয়ালেরও কান আছে, সে বাইরে কাউকে বলতে শুনেছিল। কথায় কথায় সে অপ্রতিমকে জিজ্ঞেস করে তার কি বাংলা সিনেমা অনেক প্রিয়। অপ্রতিম বলে তার দাদা মশলার ব্যবসা শুরু করলে তার বাবা তা অনেক দূর নিয়ে যায়, আর সে তা এখন দেখাশোনা করছে। আর তার ছেলে শুভ তো তার ব্যবসায় মনই দিল না। সারাদিন ব্যবসায়িক কাজের ফাঁকে ফাঁকে সে একটু বাংলা গান শোনে, মুভি দেখে, এই করেই তার দিন কেটে যায়। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে শুভ তার বাবা মাকে নিয়ে একটা ইংলিশ মুভি দেখতে চায়, কিন্তু তার বাবা তা দেখবে না বলে দেয়, কারণ তার মতে সেই সব ছবিতে শুধুই শরীর বৃত্তান্ত ঘটনা দেখানো হয়, তাই সে সেসব ছবি দেখতে চায় না। বর্তমানে বিকেল বেলা মেঘদূত ছাদে বসেছিল। তখনই তিতলি ছাদে যায় এবং মেঘদূতকে বলে সে সারাদিন ছাদে বসে থাকে, তার কি ছাদ এতটাই পছন্দ। মেঘদূত বলে হ্যাঁ, তার ছাদ পছন্দ, আর তাছাড়াও সে চিলেকোঠার ঘরটা নিয়ে অনেক কৌতূহলী। যে কথা শুনে তিতলি তাকে সেই ঘরে নিয়ে যায়। সেখানে অনেকগুলো ঘুড়ি রাখা ছিল। তিতলি বলে সে কি ঘুড়ি ওড়াতে জানে। মেঘদূত বলে হ্যাঁ জানে। তিতলি তখন তাকে একটা ঘুড়ি ওড়ানোর জন্য দেয়। এদিকে শ্রীমতী প্রতিমা দেখার বায়না করলে বাড়ির কাজের মেয়ে মালতী তাকে ঠাকুর দালানে নিয়ে যায়। তখন মেঘদূতের ওড়ানো ঘুড়ির সুতো ছিঁড়ে নিচে এসে শ্রীমতীর সামনে পড়ে, যে জন্য শ্রীমতীর শুভর কথা মনে পড়ে যায়। তাই সে আবারও উত্তেজিত হয়ে পড়ে। তাই মালতী তাকে কোনো মতে ঘরে নিয়ে যায়। এদিকে তিতলি ঘুড়ি উড়াতে জানত না, তাই মেঘদূত তাকে ঘুড়ি ওড়ানো শেখায়। আর তার হাত তিতলির হাতে স্পর্শ হয়। তখন সে তিতলির কাছাকাছি চলে আসে। তিতলির মনে তখন মেঘদূতের এমন কাছে আসা এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়, কারণ সে আগে কখনো কারো এতটা কাছাকাছি আসেনি। শুভর সাথে তার বিয়ে হলেও তাদের মধ্যে কখনো কোনো ধরনের সম্পর্ক স্থাপন হয়নি, আর শুভ কখনো তাকে স্পর্শই করেনি। তাই মেঘদূতের স্পর্শ যেন তিতলিকে শুভর কথা মনে করিয়ে দেয়। তখনই অপ্রতিম এবং বিলু ছাদে আসে ডেকোরেশনের কাজ করা শুরু হয়েছে কিনা সেটা দেখার জন্য। তখনই তারা তিতলিকে মেঘদূতের কাছাকাছি দেখে ফেলে, যা দেখে অপ্রতিম চুপচাপ সেখান থেকে চলে যায়। তার কাছে ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। এদিকে কথায় কথায় মেঘদূত তিতলিকে জিজ্ঞেস করে চিলেকোঠার ঘরে এতগুলো ঘুড়ি কার। তিতলি জানায় সে ঘুড়িগুলো তার স্বামী শুভর। যে কথা শুনে মেঘদূত হতবাক হয়ে যায়। তার মুখ থেকে যেন এক মুহূর্তে সমস্ত হাসি চলে যায়। সে মন খারাপ করে ঘরে ফিরে যায় এবং কান্না করতে থাকে। সে তখন সেখানকার একটা বইয়ের ভেতর শুভ এবং তিতলির বিয়ের ছবি খুঁজে পায়, সেটাও আগুনে পুড়িয়ে ফেলে। কিন্তু সে কেন তিতলির কথা শুনে এমন আচরণ করছে তা তো আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। দেখা যায় এর মধ্যে তিতলি মেঘদূতকে পছন্দ করতে শুরু করে, কারণ মেঘদূতের কাছে আসা, তার সাথে গল্প করার মাধ্যমে তার একাকিত্ব দূর হয়, আর মেঘদূতের জন্য তার মনে ফিলিংসের জন্ম হয়।
এই জন্য সে শুভর ছবির দিকে তাকিয়ে তার কাছে ক্ষমা চায় আর ভাবতে থাকে সে কি তাকে ধোঁকা দিচ্ছে। অপরদিকে শ্রীমতী আবারও চিৎকার করতে থাকে, কারণ তার মনে হয়েছে কেউ একজন তার আলমারি খুলেছে। কিন্তু বরাবরের মতো কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই ভাবে এটা তার ভুল ধারণা, আর আজও তার ব্যতিক্রম নয়। তাই মালতী তাকে শান্ত করার চেষ্টা করে। দৃশ্য চলে যায় পরের দিন। তিতলি রশনির সাথে দেখা করতে যায়, আর সে আজ অনেক বেশি খুশি ছিল, কারণ তার মনে একটু হলেও ভালোবাসার রং লেগেছিল। রশনি তাকে খুশি দেখে বলে তাকে দেখে অনেক ভালো লাগছে, কারণ বহু বছর পর আজ সে তাকে এতটা খুশি দেখছে। সে তিতলিকে তার এই মিথ্যা সম্পর্কের দায়িত্ব থেকে বের হয়ে আসতে বলে, কারণ শুভ এত বছরেও তার একটা খোঁজ নেয়নি। তাই এই সম্পর্ককে তার না রাখাই ভালো। সে শুভর কাছে ডিভোর্স পেপার পাঠাতে বলে, কিন্তু তিতলি এই কথা শুনে বলে সে এখনই কোনো কিছু করবে না, কারণ সে সারা জীবন অপেক্ষাই করে গেছে, আর সে যার জন্য অপেক্ষা করেছে সেই ভ্যানিশ হয়ে গেছে। তাই সে আরো অপেক্ষা করে দেখবে যে তার ভালোবাসা আবারও ভ্যানিশ হয়ে যায় কিনা। দৃশ্য চলে যায় রাতের বেলা। বিলু মদ খেয়ে বাড়ি ফিরে আসে, আর মেঘদূতের ঘরে গিয়ে তাকে খাবার খেতে যেতে বলে। মেঘদূত তখন তাকে তিতলির কথা জিজ্ঞেস করে। এ কথা শুনেই বিলু তার উপর রেগে যায় আর বলে সে ডেকেছে, এতে হয়নি, এখন আবার তিতলিকে কেন খুঁজছে? তিতলি তার ভাইয়ের বউ, এবং এই বাড়ির পুত্রবধূদের একটা সম্মান আছে, তাই সে যেন তিতলির কাছ থেকে দূরেই থাকে। সেটা তার জন্যও ভালো, আর এই পরিবারের জন্যও ভালো। এই বলে সে প্রতিমার সামনে গিয়ে তার কথা বলতে থাকে, কারণ সে জুয়া খেলে অনেক টাকার ঋণ নিয়ে ফেলেছে, তাই তার অনেক টাকার দরকার। ছোটবেলায় তার মা মারা যাওয়ার পর তার বাবাও তাকে ছেড়ে চলে যায়। তখন তার মামা অপ্রতিম রয়ই তাকে এই বাড়িতে নিয়ে আসে, তাকে আদর যত্নে বড় করতে থাকে। তার একটা ভাইও হয়, অর্থাৎ শুভ। তবে শুভ যদি না থাকতো তাহলে এই বাড়িটা তার হতো। তাই সে এখন প্রার্থনা করে যে শুভ যেন আর কখনো এই বাড়িতে ফিরে না আসে, তাহলে সেই বাড়িটা পাবে, তখন সে তার ঋণও শোধ করতে পারবে। এদিকে তিতলিকে দেখানো হয় সে বাড়ি ফিরে অপ্রতিম রয়ের কাছে যায়। অপ্রতিম তাকে তার আংটির ব্যাপারে জিজ্ঞেস করে। তিতলি বলে সে পুজোর আগে তা খুলে তাকে দিয়েছিল, আর সে তা আলমারিতে রেখেছে। আসলে অপ্রতিম তাকে ঘুড়ি ওড়ানোর ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু সে কিভাবে এই কথা বলবে তা বুঝতে পারছিল না, তাই এসব বলছিল। তবুও সে কিছুটা ইতস্তত বোধ করে বলেই ফেলে তিতলিকে যে তার ঘুড়ি ওড়ানোর শখ আছে। তা তো সে জানতো না। এখন পুজোর সময় বাড়িতে নানা রকম মানুষ আসবে, তাই সে তিতলিকে ঘুড়ি ওড়াতে বারণ করে। তিতলি তখন বলতে থাকে তাকে ঘুড়ি ওড়াতে দেখলে কি কোনো সমস্যা হবে? অপ্রতিম বলে তাকে নয়, তাদের। অর্থাৎ সে তিতলিকে ইনডিরেক্টলি মেঘদূতের থেকে দূরে থাকতে বলে, কারণ সেই বাড়ির বউ। তিতলিও ব্যাপারটা বুঝতে পারে, আর সে বলতে থাকে যখন তার স্বামী বিয়ের পর দিন তাকে রেখে চলে গিয়েছিল, তখন কি আশেপাশের মানুষ কিছু বলেছিল? তাহলে কেন এখন তাদের এত সমস্যা হবে? যে কথার কোনো উত্তর অপ্রতিমের কাছে ছিল না, তাই সে আর কিছু বলতেও পারে না। তখন তিতলি জানায় কাল সে মেঘদূতকে নিয়ে কলকাতা শহর দেখতে বের হবে। অপ্রতিম তখন বলে একজন হোমস্টে গেস্টের ব্যক্তিগত শখ পূরণ করা কি তার কাজ? যার প্রশ্নের উত্তরে তিতলি বলে সেও তো অনেকদিন কলকাতা শহর দেখতে যায়নি, সে সারাদিন এই বাড়িতেই পড়ে থাকে, তাই সেও যাবে শহর দেখতে। এই বলে সে তার ঘরে চলে যায়। যথারীতি পরের দিন সে মেঘদূতকে নিয়ে ঘুরতে বের হয়, যেখানে তারা অনেক ঘোরাঘুরি করে, আর মেঘদূত তার ফটোগ্রাফি করতে থাকে। তিতলিকেও সে বেশ ছবি তোলা শেখায়। তারা দুজন অনেক ঘোরাঘুরি করে আর একটা কফি শপে যায়। তখন মেঘদূত তিতলিকে জিজ্ঞেস করে সে কি কখনো এই বিয়ে থেকে বের হতে চায়নি, কারণ শুভ তো তার সাথে যোগাযোগ করে না। তিতলি বলে সম্পর্ক থেকে বের হওয়া মানে কি সে তা জানে না, আসলে তার ভাগ্যটাই খারাপ। যখন সে কারো কাছে আসতে চায় তখনই সে তাকে ছেড়ে চলে যায়। তার প্রথম প্রেম তাকে ছেড়ে চলে গেল। এরপর শুভ, আসলে সে তার মামা মামির উপর বোঝা হয়ে থাকতে চায়নি, তাই সে এই বিয়েটি করে ফেলেছিল। তবে সে বুঝতে পারেনি যে তার জীবনটা এমন হবে। মেঘদূত এসব শুনে জিজ্ঞেস করে বিয়ের আগে কি তার শুভর সাথে কথা হয়নি? তিতলি বলে সে আর শুভ বিয়ের আগে একদিনই দেখা করেছিল, আর তার শুভকে ভালোও লেগেছিল। এই জন্য সে শুভকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কথায় কথায় মেঘদূত তিতলিকে সান্ত্বনা দেওয়ার জন্য তার হাতটা ধরে, যে জন্য সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এরপর তারা আরো কিছুক্ষণ ঘোরাফেরা করে বাড়ি ফিরে আসে। তিতলির মেঘদূতের সাথে ঘোরাফেরা করতে খুব ভালো লাগছিল, কারণ সে তো এর আগে কখনো কারো সাথে এভাবে ঘুরতে বের হয়নি, আর এত বছর সেই চার দেয়ালের ভেতরেই বন্দী ছিল। আজ মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে পেরে তার অনেক ভালো লেগেছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। হঠাৎই শ্রীমতী খাট থেকে পড়ে গিয়ে একভাবে চিৎকার করতে লাগে। তখনই তিতলিরা সবাই সেই চিৎকার শুনে ছুটে আসে আর তাকে খাটে তুলে নেয়।
শ্রীমতী বলে কেউ একজন তাকে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিয়েছে। রোজ কেউ চুপি চুপি তাদের ঘরে এসে আলমারি খোলে, আর আজও তাই করেছে। সে যখন দেখতে চেয়েছিল সে কে, তখনই তাকে ধাক্কা দিয়ে খাট থেকে সে ফেলে দিয়েছে। মেঘদূত এটা শুনে বলে শ্রীমতী হয়তো ভুল কিছু বলছে না, কারণ তার পিঠে দাগ দেখা যাচ্ছে, যা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য হয়েছে। তখন রোজ কে ঘরে ঢোকে এই নিয়েই আলোচনা হতে লাগে। সে সময় অপ্রতিম রয় তিতলিকে জানায় যে আলমারিতে ডেকোরেশনের জন্য রাখা টাকাগুলো নেই, আর তার মায়ের দেয়া আংটিটাও সেখানে নেই। যে কথা শুনে তিতলি অবাক হয়ে যায়, আর আলমারি চেক করে দেখে তাই তো, সত্যিই সেখানে টাকা আর আংটি নেই। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তাছাড়াও আলমারির চাবি ড্রয়ারে থাকলেও তা তখন আলমারিতে লাগানো ছিল, অর্থাৎ যে চুরি করেছে সে চাবিটি সেখানেই ফেলে রেখে গেছে। এটা বুঝতে পেরে তিতলি বলে এই ঘরে তো বাইরের কেউ ঢোকে না, শুধুমাত্র বিলু আর মালতী এই ঘরে ঢোকে। যে কথা শুনে মালতী প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সে স্বীকার করে যে বিলু তাকে যা বলে সে তাই করে, অর্থাৎ বিলুই তাকে দিয়ে আলমারি থেকে জিনিসগুলো সরিয়েছে। যে কথা শুনে অপ্রতিম রয় বিলুর উপর প্রচন্ড রেগে যায়, কারণ সে তাকে নিজের ছেলের মতো করে মানুষ করেছে, আর সেই কিনা তাদের টাকা পয়সা চুরি করেছে। কিন্তু বিলু বলে তারা তার জন্য কিচ্ছু করেনি, এই জন্যই তাকে চুরি করতে হয়েছে। অপ্রতিম রেগে বলে তারা তার জন্য কিচ্ছু করেনি, সে তাকে সন্তানের মতো বড় করেছে। শুভকে যা যা দেয়া হয়েছে তাকেও সেই সব কিছু দেয়া হয়েছে। তাকে বারবার বলা হয়েছে পড়াশোনা করার জন্য, কিন্তু ক্লাস 8 পর্যন্ত পড়ে সে আর পড়াশোনা করেনি। তাকে একটা দোকানও দিয়ে দেয়া হয়েছিল, কিন্তু সে তাস আর জুয়া খেলে সেই দোকানটাও বিক্রি করে দিয়েছে, আর এখন সে তাদের বাড়িতেই চুরি করছে। টাকা, আংটি, এমনকি ঠাকুরের কপালে থাকা টিপটাও সেই চুরি করেছে তার মানে। তাই সে বিলুকে সমস্ত টাকা ফেরত দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কারণ এমন কাউকে সে তার জীবনে চায় না। সে বিলুকে আরো বলে সে যদি এখান থেকে না যায় তাহলে সে পুলিশকে ডাকবে। যেই কথা শুনে বিলু সেখান থেকে চলে যায়, আর শ্রীমতী অপ্রতিমকে বলে বিলু যাই ভাবুক সে তো তাকে সন্তানের মতো ভালোবাসে, তাই সে যেন বিলুকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয়। তখন মেঘদূত অপ্রতিম রয়কে বলে শ্রীমতীর উপর ভরসা না করে তারা তাকে ডাক্তার না দেখিয়ে এতদিন শুধু ওষুধ খাইয়েছে, যাতে সে উত্তেজিত না হয়, যেটা তারা বড় অন্যায় করেছে। কারণ এই ওষুধ খাওয়ানোর ফলে শ্রীমতীর কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে। সে যেহেতু ডাক্তার তাই সেই সবকিছু খুব ভালো করেই বুঝতে পারে। কিছুক্ষণ পরই দেখা যায় বিলু অপ্রতিমকে বলে সে তার টাকা দিয়ে চলে যাবে। তখন অপ্রতিম বলে তাকে কোনো টাকা দিতে হবে না, কারণ সে তার ছেলের মতো, সে তাকে অনেক ভালোবাসে, তাই সে চায় বিলু আর কোনো ভুল না করুক। এই কথা শুনে বিলু অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর এতক্ষণ সে তাদের উপর রাগ করলেও এখন সে তার ভুলটা খুব ভালো করেই বুঝতে পারে, কারণ অপ্রতিম তাকে অনেক ভালোবেসে স্নেহ দিয়ে বড় করেছে, তাকে নিজের ছেলের মতো দেখেছে, তাদের পরিবারে আশ্রয় দিয়েছে, আর সেই কিনা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছিল। তাই সে এবার অনেক বেশি অনুশোচনায় ভোগে আর নিজেকে শুধরানোর প্রতিজ্ঞা করে। যাক, এরপরই পুজো শুরু হয়। সবাই পুজোর আনন্দে মেতে ওঠে। রাতের বেলা তিতলি রশনির বাচ্চা মেয়েটিকে ঘুম পাড়াতে থাকে। তখনই মেঘদূত তাকে কল করে আর বাইরে আসতে বলে, কারণ সে তিতলির সাথে কথা বলতে চায়। তিতলিও তখন বাইরে এলে সে তিতলির সাথে পুজোর ব্যাপারে কথা বলে এবং কাল সকালে বিভিন্ন জায়গায় ছবি তুলতে যাবে বলে জানায়, কারণ সে কলকাতা শহরে পুজো কখনো দেখেনি। কলকাতার পুজোটা সে অনেক কাছ থেকে উপভোগ করতে চায়, কিন্তু তিতলি বলে তাদের বাড়িতেও পুজো হবে, সে তো যেতে পারবে না। তাই সে মেঘদূতকে বলে সে যেন একা একাই ঘুরে ফিরে আসে, কারণ কলকাতা শহরের পুজো কলকাতা শহরের মতোই সুন্দর। পরের দিনই ছিল অষ্টমী। সবাই তখন পুজো দেয় এবং একে অপরকে আশীর্বাদ করে। বিলু তখন কিছুটা অপরাধ বোধ নিয়ে থাকলেও শ্রীমতী অপ্রতিম কেউ তাকে অবহেলা করে না, বরং তারা তাকে স্নেহের সাথে কাছে টেনে নেয়। তাদের মধ্যে আবারও সবকিছু আগের মতো হয়ে গিয়েছিল। সেদিন আবার তিতলির জন্মদিন ছিল, তাই তার শ্বশুর শাশুড়ি তাকে আশীর্বাদ করে এবং উপহারও দেয়। তিতলি নিজেও মেঘদূতের জন্য একটা উপহার নিয়ে আসে আর সেটা তার ঘরে রেখে দেয়। মেঘদূত যখন জানতে পারে সেদিন তিতলির জন্মদিন, সে তখন তিতলির জন্য একটা উপহার আনে আর তিতলির ঘরে রেখে দেয়। দৃশ্য চলে যায় রাতের বেলা। তারা দুজন ছাদে বসেছিল। তিতলি তখন মেঘদূতকে বলে সে কি করে জানে আজ তার জন্মদিন। উত্তরে মেঘদূত বলে দেয়ালেরও কান আছে, তাই সে শুনেছে। তিতলি তখন বলে তার জন্ম অষ্টমীর দিন হয়েছিল আর আজ আবারও অষ্টমী। কথায় কথায় মেঘদূত বলে সে তার দেয়া উপহারটি পেয়েছে, কিন্তু সে তা পড়তে পারে না। আসলে তিতলি মেঘদূতকে ধুতি পাঞ্জাবি উপহার দিয়েছে, কিন্তু মেঘদূত তো কখনো ধুতি পরেনি, তাই তিতলি তাকে ধুতি পরা শিখিয়ে দেয়
আর মেঘদূতও তখন বেশ সুন্দর করে রেডি হয়ে বাইরে আসে। এদিকে বিলু শ্রীমতীর কাছে গিয়ে ক্ষমা চায়, কারণ সে শ্রীমতীকে ভয় পেয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, যা তার অনেক বড় পাপ হয়েছে। তাকে আঘাত করার কোনো ইচ্ছেই তার ছিল না, কারণ সেও যে তার মামিকে ভালোবাসে। তখন শ্রীমতী তাকে কাছে টেনে নেয় আর বলে সে তার সন্তানের মতো, তাই সে তার উপর কিভাবে রাগ করে থাকতে পারে? কোনো মা কি তার সন্তানের উপর রাগ করে থাকতে পারে? কখনোই না। আর সে জানতো যে বিলু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কারণ সে বিলুর স্পর্শ ভালো করেই বুঝতে পেরেছিল। কিন্তু সে তা কাউকে বলেনি, কারণ সন্তানেরা ভুল করে আর বাবা মা তা ক্ষমা করে দেয়। এটাই তো বাবা মার ভালোবাসা। বিলু তখন বলে সে অনেক টাকা ঋণ করে ফেলেছে, তাই চুরি করতে বাধ্য হয়েছে। শ্রীমতী তখন বলে এসব কিছুই তো তাদের, তাই তাকে চুরি করতে হবে না। এই সব কিছুই তার, শুভর এবং তিতলির। নিজের জিনিস আবার কেউ চুরি করে নাকি? এ সব কিছুই তাদের। যে কথা শুনে বিলু অনেক ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে, কারণ সেই তার মামা মামিকে ভুল বুঝেছিল। দৃশ্য চলে যায় পরের দিন। নবমীর পুজো শুরু হয়ে যায়। তখন মেঘদূত পুজোয় আসে। অপ্রতিম সে সময় তার দিকে হা করে তাকিয়ে থাকে, কারণ সে মেঘদূতের মধ্যে তার ছেলে শুভকে দেখতে পায়। কেননা সে শুভকে অনেক মিস করে। সেদিন সন্ধ্যাবেলায় শ্রীমতী তিতলিকে বলে যে সে যেন শুভর সাথে যোগাযোগ করে, কারণ অপ্রতিম শুভর সাথে যোগাযোগ করতে চায় না। সে তার ছেলের উপর রাগ করে আছে, কারণ তার ছেলে এত বছরেও একটা খোঁজ নেয়নি। তখন তিতলি তাকে বলে তারা সবাই শুভর সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু শুভই তো তাদের সাথে যোগাযোগ করতে চায় না। সে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে রেখেছে। এই বলে সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এই কথাগুলো শুনে শ্রীমতীও অনেক কষ্ট পায়, কিন্তু তারও তো বলার কিছুই থাকে না। কিছুক্ষণ পরে রশনি এবং তিতলি একসাথে অন্যান্য জায়গায় পুজো দেখতে বের হয়। তারা দুজন হাঁটতে থাকে, আর রশনি তখন তিতলিকে বলে তাকে অনেক খুশি দেখাচ্ছে। সে চায় তিতলি যেন তার এই হাসি খুশি জীবনটাকে ধরে রাখে, সে যেন আর পিছু পা না হয়। যেই কথা শুনে তিতলি বলে তার ভয় হয়, হারিয়ে যাওয়ার ভয়, কারণ আজ পর্যন্ত সে যাকেই ভালোবেসেছে সেই হারিয়ে গেছে। তখন রশনি তাকে বলে সে যদি তার মনের কথা প্রকাশ না করে তাহলে আবার সবকিছু হারিয়ে যাবে, তাই সময় থাকতে সে যেন তার মনের কথাটা প্রকাশ করে। যেই কথা শুনে তিতলি বাড়ি ফিরে আসে আর মেঘদূতকে তার ঘরে ডাকে। মেঘদূত তার ঘরে এলে সে ঘরের দরজা লাগিয়ে দেয় আর তাকে বসতে বলে, কিন্তু মেঘদূত তার এই আচরণে কিছুটা অস্বস্তি বোধ করছিল। তখন তিতলি বলে সে তাকে কিছু কথা বলতে চায়। মেঘদূত জানায় সেও তাকে কিছু বলতে চায়, কিন্তু সে এখনো প্রস্তুত নয় বলার জন্য। তখন তিতলি বলে সে আসার পর থেকে তিতলির জীবন পাল্টে গেছে। সে জানে সে বিবাহিত, কিন্তু শুভর সাথে তার কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। আর যখন মেঘদূত তার জীবনে এসেছে তখন থেকে সে অন্যভাবে বাঁচতে শিখেছে। সে মেঘদূতকে জানায় সে তাকে ভালোবেসে ফেলেছে। যে কথা শুনে মেঘদূত হা হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখন তিতলি তাকে সময় নিয়ে ভাবতে বলে, কারণ সে অপেক্ষা করতে পারে। তখন কথায় কথায় মেঘদূত জানায় সে শুভকে চেনে। যে কথা শুনে তিতলি অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে সে শুভকে কিভাবে চেনে। তখন মেঘদূত বলে তার সেই কলকাতার বন্ধু যে তাকে পাঞ্জাবি দিয়েছে, কলকাতা সম্পর্কে বলেছে, সে আর কেউ নয়, তার পার্টনার শুভ। যেই কথা শুনে তিতলি হা হয়ে যায়। আসলে শুভ সমকামী ছিল আর মেঘদূতই তার পার্টনার। আর শুভ যেহেতু ফটোগ্রাফার ছিল, তাই সে একবার যুদ্ধের ছবি কভার করতে যায়। তখনই সে মারা যায়। যেই খবর দেওয়ার জন্যই মেঘদূত কলকাতায় এসেছিল। আর এখানে এসে সে জানতে পারে শুভ বিবাহিত। এই জন্য সে যখন জানতে পারে তিতলি শুভর স্ত্রী, তখন থেকেই তার মন খারাপ ছিল, কারণ শুভ তাকে এই কথা জানায়নি। তার মানে সে তাকে ধোঁকা দিয়েছে। সে তার থেকে তার বিয়ের বিষয়টা গোপন রেখেছিল। সবকিছু জানতে পেরে তিতলিও তখন কান্নায় ভেঙে পড়ে, কারণ শুভ তাকেও ধোঁকা দিয়েছে এবং সে তাদের ছেড়ে চলে গেছে। তাই সে কান্না করতে লাগলে মেঘদূত তাকে সান্ত্বনা দেয়, কারণ এছাড়া সে আর কি করতে পারে। একসাথে এতগুলো কষ্ট যেন তিতলিকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। দৃশ্য চলে যায় পরদিন। দশমীর পুজো সিঁদুর খেলার মাধ্যমে শুরু হবে, তাই সবাই তিতলির জন্য অপেক্ষা করছিল। আর তিতলি সেখানে সাদা শাড়ি পরে আসে, কারণ তার স্বামী তো আর বেঁচে নেই। তাই সে সেখানে থাকা সবাইকে জানায় আজ তাদের বাড়িতে সিঁদুর খেলা হবে না। যে জন্য সবাই চলে গেলে অপ্রতিম তাকে জিজ্ঞেস করে সে কেন সাদা শাড়ি পরে এসেছে। তখন তিতলি তাদেরকে সব সত্যি বলতে লাগে, কিন্তু মেঘদূত তাকে বাধা দেয়। তখন তিতলি বলে এখনই সবকিছু বলার উত্তম সময়। এরপর সে তার শ্বশুর শাশুড়িকে সবকিছু খুলে বলে। শুভর মৃত্যুর কথা শুনে তারা একেবারেই ভেঙে পড়ে। তিতলি তখন আরো জানায় যে মেঘদূত হলো শুভর বয়ফ্রেন্ড, আর এই জন্য শুভ তিতলিকে মেনে নিতে পারেনি।
এবং বিদেশ চলে গেছে, কিন্তু সে তাদের থেকে দূরে থাকতে গিয়ে তাদের ছেড়েই চলে গেছে। আর মেঘদূত তার মৃত্যুর খবর দিতেই এখানে এসেছে, কিন্তু তারা কেউ কথা বিশ্বাস করছিল না। তাই মেঘদূত তাদেরকে সেই ত্রিশূলটি দেখায়, যেটা শুভকে তার মা দিয়েছিল শুভর স্ত্রীকে দেওয়ার জন্য। আর শুভ সেটা মেঘদূতকে দিয়ে দিয়েছিল, কেননা সে মেঘদূতকে ভালোবাসতো। এটা দেখেই তারা বুঝতে পারে মেঘদূত সত্যি কথা বলছে, আর এই জন্য তারা সবাই কান্নায় ভেঙে পড়ে। শুভ কখনো তার বাবাকে বলতে পারতো না যে সে সমকামী, তাই সে তিতলিকে বিয়ে করে নেয় এবং দেশ ছেড়েই চলে যায় পরবর্তীতে। যাক, এরপর আমাদের কিছুদিন পরে দৃশ্য দেখানো হয়, যেখানে মেঘদূত কলকাতা শহরেই তিতলিদের সাথে থাকতে শুরু করে। আর তিতলিও আগের মতো তার শ্বশুর শাশুড়ির দেখাশোনা করে, কারণ শুভর মৃত্যুর খবর পেয়ে তারা একেবারেই ভেঙে পড়েছে। আর তাদের খেয়াল রাখাটা তো তার দায়িত্ব। নিজের শ্বশুর শাশুড়ির থেকে সে তাদেরকে এখন নিজের মা বাবাই ভাবতে শুরু করেছে। তাই সেও আর কোথাও না গিয়ে তাদের খেয়াল রাখতে এখানেই থেকে যায়। তার পাশাপাশি তাদের এই হোমস্টেটাও চালু রাখে। কিছুদিন পর দেখা যায় কালী পুজো শুরু হবে, আর সেদিনই তিতলির নতুন হোমস্টে গেস্ট আসে। সেই গেস্টকে দেখেই তিতলি থ হয়ে যায়, কারণ সেই গেস্ট আর কেউ নয়, তার প্রথম ভালোবাসা প্রীতম ছিল। প্রীতম সেনাবাহিনীতে যোগ দিলে যুদ্ধ করার জন্য অন্য দেশে চলে যায়। প্রীতমের ধারণা ছিল যুদ্ধে গেলে সে হয়তো মারাও যেতে পারে, তাই সে আগে থেকেই তিতলিকে ছেড়ে দিয়েছিল, কারণ সে কোনোভাবেই চাইতো না তাদের বিয়ের পর সে মরে গেলে তিতলি একা হয়ে যাক। তাই সে তিতলির সাথে ইচ্ছে করেই ব্রেকআপ করে চলে যায়। কিন্তু আজ ভাগ্য তাদেরকে আবারও এক করেছে। হয়তো তিতলির জীবনে আবারও ভালোবাসা ফিরে আসবে দেখে ভাগ্যক্রমে হোমস্টের গেস্ট হয়ে প্রীতম তার লাইফে ফিরে এসেছে। আর এবার হয়তো তাদের অপূর্ণ ভালোবাসাটা পূর্ণতা পাবে, আর তিতলির জীবনটাও রঙিন হয়ে উঠবে। এই তো ছিল আজকের গল্প। তিতলির জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।